হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেওয়ার প্রিপারেশন নিচ্ছ বা সরকারি চাকরির পরীক্ষাগুলো দেওয়ার প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিশ্চয়ই জানো এখানে জিকে বা জিএস যে বিষয়টা রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা বিষয় হলো কিন্তু ইতিহাস। অর্থাৎ ইতিহাস থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এখানে ইতিহাস বলতে মূলত ভারতের ইতিহাসের কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এখানে বিশ্বের ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তবে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেগুলো জিকে টাইপের কোশ্চেন। এই ধরো পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, মহিলা প্রধানমন্ত্রী কে ছিল, বা আমেরিকা কবে স্বাধীনতা হয়, বা ধরো প্রথম বিশ্বযুদ্ধ কবে ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ঘটেছিল, এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে খুব একটা ডিটেলসে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না। কিন্তু ভারতের ইতিহাসটা আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং আজকে থেকে তোমাদের ভারতের ইতিহাস শুরু হয়ে যাচ্ছে। কন্টিনিউ আমাদের ক্লাস চলতে থাকবে। ভারতের ইতিহাসকে আমরা একদম ডিটেলসে পড়ব এবং এই ক্লাসগুলো শুধুমাত্র এসএসসি জিডির জন্য নয়, যত রকম পরীক্ষা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, কেপির পরীক্ষা রয়েছে, এছাড়াও এসএসসি যত রকম পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট হবে বলে মনে হয়। তোমরা ক্লাসগুলো কিন্তু মনোযোগ দিয়ে করতে পারো এবং রেগুলার ক্লাসগুলো চলবে, প্রতিদিন ক্লাসগুলো করবে এবং যেভাবে তোমাদের বলবো সেইভাবে নোট বানিয়ে নেবে এবং ওয়ান টাইম ইনভেস্ট করো, ওয়ান টাইম নোটটা বানিয়ে নাও, তারপর বারবার রিভিশন করবে, দেখবে পুরো বিষয়টা তোমার আয়ত্তে চলে আসবে। চলো তাহলে শুরু করি। দেখো, ইতিহাস ইতিহাস আমরা দীর্ঘদিন ধরে পড়ে আসছি। ক্লাস 5 থেকে আমাদের ইতিহাসের যাত্রা শুরু হয় ক্লাস 10 পর্যন্ত। যারা 11-12 ইতিহাস পড়েছো তো তাদের আরো 2 বছর ইতিহাস পড়তে হয় এবং এই দীর্ঘ সময়কালে আমরা ভারতের ইতিহাস মোটামুটি সমস্তটাই পড়ে ফেলি। এবার তারপরেও আমাদের আবার ডিটেলসে পড়তে হবে, কারণ অনেকে আমরা সেগুলো ভুলে যাও। দেখো, এই যে ইতিহাস, এই ইতিহাসকে ইংলিশে কি বলা হয়? ইতিহাসকে ইংলিশে বলা হয় হিস্ট্রি। ইতিহাসকে ইংলিশে বলা হয় হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু একটা ইংরেজি শব্দ। হিস্ট্রি একটা কি শব্দ? ইংরেজি শব্দ। তাহলে এই ইংরেজি শব্দটার উৎপত্তি কোথা থেকে, বা হিস্ট্রি শব্দটা আসলো কোথা থেকে? এই যে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি শব্দটা, এই হিস্ট্রি শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে। একটা গ্রিক শব্দ থেকে। শব্দটার নাম কি? শব্দটার নাম হলো হিস্টোরিয়া। কি বললাম? হিস্টোরিয়া। হিস্টোরিয়া গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটা এসেছে, যার মানে হলো বাংলায় ইতিহাস। এই ইতিহাস মানে কি তাহলে? ইতিহাস মানে হলো অনুসন্ধান। ইতিহাস মানে হলো অনুসন্ধান বা বলতে পারি সত্যান্বেষণ। সত্যান্বেষণ বা প্রাচীন কোনো বিষয়ের সত্যান্বেষণ। ইতিহাস মানে কি বললাম? ইতিহাস মানে সত্যান্বেষণ বা সত্যের সন্ধান বা অনুসন্ধান। সত্যের সন্ধান, সত্যের সন্ধান বা অনুসন্ধান। ইতিহাস শব্দটা কোথা থেকে এসেছে? প্রাচীন গ্রিক শব্দ বা গ্রিক শব্দ হিস্টোরিয়া। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটা এসেছে, যার অর্থ অনুসন্ধান বা সত্যের সন্ধান। এরপরে আমাদের পড়তে হবে ইতিহাসের জনক কাকে বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাসকে। প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। কি বললাম? ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাসকে। কেন হেরোডোটাসকে ইতিহাসের আমরা জনক বলছি? কারণ হেরোডোটাসই প্রথম ইতিহাস লেখা শুরু করেছিল বা আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে ইতিহাস লেখা শুরু করেছিল। এই কারণে আমরা হেরোডোটাসকে ইতিহাসের জনক বলি।
হেরোডাসের লেখা একটি গ্রন্থের নাম বা একটি বইয়ের নাম পরীক্ষায় আসে। হেরোডাসের লেখা একটি গ্রন্থের নাম বা একটি বইয়ের নাম পরীক্ষায় আসে। বইটার নাম কি? হিস্টোরিয়া। হিস্টোরিয়া। হেরোডাসের লেখা একটি গ্রন্থের নাম বা একটি বইয়ের নাম হিস্টোরিয়া। কি কি বললাম চলো আরো একবার দেখে নিই। আমরা কি পেলাম? ইতিহাস শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ কি বললাম? যার অর্থ অনুসন্ধান বা সত্যের সন্ধান বা সত্যান্বেষণ। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাসকে। হেরোডোটাসের লেখা একটি বইয়ের নাম কি? হেরোডোটাসের লেখা একটি বইয়ের নাম হিস্টোরিয়া। কমপ্লিট হয়েছে এইটুকু। নেক্সট আমরা দেখব ইতিহাসের যুগের বিভাজন। ইতিহাসের যুগের বিভাজন। তার আগে আমাদের একটু দেখে নিতে হবে আমরা এখন যে ক্যালেন্ডারটা ব্যবহার করছি এই ক্যালেন্ডারটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার, এবং এই ক্যালেন্ডার ধরেই কিন্তু আমরা বিভিন্ন সাল তারিখগুলোকে নির্ণয় করে থাকি বা দিয়ে থাকি ইতিহাসের ক্ষেত্রে। এই ক্যালেন্ডারটা শুরু হচ্ছে কোথা থেকে? জিরো থেকে শুরু হচ্ছে, এবং জিরো থেকে শুরু হতে হতে আজকে আমরা পৌঁছে গেছি 2024 সালে। তাহলে এই যে জিরো থেকে কিন্তু তো পৃথিবীর উৎপত্তি হয়নি। ক্যালেন্ডার জিরো থেকে শুরু হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টি বা পৃথিবীতে মানুষের বসবাস, মানুষের জীবনধারা তো আর জিরো থেকে শুরু হয়নি। তার আগেও মানুষ বসবাস করত, মানুষের জীবনধারা ছিল। তাহলে তার আগের সালগুলোকে আমরা কি বলবো? তার আগের সালগুলোকে আমরা বলবো খ্রিস্টপূর্বাব্দ, এবং জিরোর পরের যে সালগুলো সেই সালগুলোকে আমরা বলবো খ্রিস্টাব্দ। জিরোর আগের সালগুলোকে আমরা কি বলবো? খ্রিস্টপূর্বাব্দ, এবং জিরোর পরের সালগুলোকে আমরা বলবো খ্রিস্টাব্দ। জিরোর পরে অর্থাৎ খ্রিস্টাব্দগুলো 1, 2, 3, 4, 5, 6 করে শুরু হয়েছে। খ্রিস্টপূর্বাব্দগুলো একইভাবে 1, 2, 3, 4, 5, 6 করে পেছনের দিকে চলতে থাকবে। খ্রিস্টপূর্বকে আমরা বলে থাকি বিসি, বিফোর অফ খ্রিস্ট, এবং খ্রিস্টাব্দকে বলে থাকি এডি। কমপ্লিট হয়েছে বা এইটুকু যেটা বুঝলাম বললাম তোমাদের বুঝতে পেরেছো? চলো নেক্সট আসি যুগের বিভাজন। দেখো বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু বিভিন্ন যুগকে ভাগ করেছে বা বিভিন্ন দেশের যুগকে ভাগ করেছে, বা বলতে পারি ইতিহাসের যুগকে ভাগ করেছে। যখন আমরা ইউরোপের ইতিহাস পড়ব, ইউরোপের ইতিহাসকে একরকম যুগে ভাগ করা হয়েছে। আবার ভারতের ইতিহাসকে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে ভাগ করেছে। যেমন ভারতের ইতিহাসকে একজন ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন জেমস মিল, তিনি আবার 3টি ভাগে ভাগ করেছিলেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ বা খ্রিস্টান যুগ। এছাড়াও ভারতীয় পুরাণ মতে যুগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়: ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি। তো এইভাবে বিভিন্ন যুগকে ভাগ করা হয়ে থাকে। এবার দেখো আমরা মূলত যুগকে যেটা ভাগটা করব সেটা হচ্ছে লিপির ভিত্তিতে ভাগ করব বা লিখিত উপাদানের ভিত্তিতে ভাগ করব। একটা কোনো অঞ্চলের ইতিহাস জানার মেন উপাদানই হলো কিন্তু লিপি, কারণ লিপি থেকেই আমরা সঠিক ইতিহাসটা সেই অঞ্চলের পেয়ে থাকি। লিপি ছাড়াও ইতিহাস জানার আরো বেশ কিছু উপাদান রয়েছে: মুদ্রা, সেখানকার স্থাপত্য, ভাস্কর্য, সেখানকার মানুষের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন জিনিসপত্র, তো সেইগুলো থেকেও আমরা ইতিহাস পেয়ে থাকি। কিন্তু সঠিকভাবে ইতিহাস লেখার জন্য বা ইতিহাসকে আরো গভীরভাবে জানার জন্য যে উপাদানটা প্রয়োজন সেটা হলো লিপি। এই লিপির ভিত্তিতে বা লিখিত উপাদানের ভিত্তিতে আমরা ইতিহাসকে 3টে যুগে ভাগ করব। চলো তাহলে ওই 3টে যুগ আমরা এবার একটু দেখে নিই। লিখিত উপাদানের ভিত্তিতে আমরা ইতিহাসকে কোন কোন যুগে ভাগ করছি। দেখো লিখিত উপাদানের ভিত্তিতে আমরা ইতিহাসকে মূলত 3টে যুগে ভাগ করতে পারছি। কি কি সেই 3টে যুগ? 1 নম্বরে আসবে প্রাক প্রাক ঐতিহাসিক, 2 নম্বরে আসবে প্রায় ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক, এবং 3 নম্বরে আসবে ঐতিহাসিক যুগ।
এক নম্বরে আসবে প্রাক ঐতিহাসিক, 2 নম্বরে আসবে প্রায় ঐতিহাসিক এবং 3 নম্বরে আসবে ঐতিহাসিক যুগ। কিভাবে আমরা ভাগটা করছি? যখন প্রাক ঐতিহাসিক আমরা বলবো সেই সময় কোনো লিখিত উপাদানই ছিল না, অর্থাৎ মানুষ এই সময় লিখতে পারতো না। যখন প্রায় ঐতিহাসিক যুগ বলবো তখন লিখিত উপাদান ছিল, অর্থাৎ মানুষ লিখতে পারতো, কিন্তু বর্তমানের ঐতিহাসিকরা সেই লিখিত উপাদান পাঠোদ্ধার করতে পারেনি, বা তারা কি লিখে গেছে সেইগুলো পাঠ করতে পারেনি। আর একটা আমরা ঐতিহাসিক যুগ, এই যুগে লিখিত উপাদানও ছিল এবং বর্তমান ঐতিহাসিকরা সেই লিখিত উপাদানগুলোকে পাঠ করতে পেরেছে। কি কি বললাম? লিখিত উপাদানের ভিত্তিতে, এখানে লিখে দিই, লিখিত উপাদানের ভিত্তিতে আমরা ইতিহাসকে 3টে যুগে ভাগ করতে পারি: প্রাক ঐতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ, প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ এবং ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। প্রাক ঐতিহাসিক কাকে বলবো? প্রাক ঐতিহাসিক যুগে কোনো লিখিত উপাদানই ছিল না। প্রায় ঐতিহাসিক কাকে বলবো? প্রায় ঐতিহাসিক যুগে লিখিত উপাদান ছিল, কিন্তু সেই লিখিত উপাদানগুলোকে আমরা পাঠোদ্ধার করতে পারিনি। এবং ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ কাকে বলবো? যে যুগে লিখিত উপাদান ছিল এবং বর্তমানে ঐতিহাসিকরা সেই লিখিত উপাদানগুলোকে পাঠোদ্ধার করতে পেরেছে, বা তারা কি লিখে গেছে সেইগুলো বর্তমানে আমরা পড়ে বুঝতে পারি। এবার দেখো, এই যে প্রাক ঐতিহাসিক বললাম, এই প্রাক ঐতিহাসিক যুগকেও ইতিহাসবিদেরা বিভিন্নভাবে ভাগ করেছে। তো প্রথমে চলে আসি প্রাক ঐতিহাসিক। প্রাক ঐতিহাসিক, প্রাক ঐতিহাসিক যুগকে ইতিহাসবিদেরা বিভিন্ন ভাগে ভাগ করেছে। কিভাবে ভাগটা করলো? প্রাক ঐতিহাসিক যুগে মানুষের প্রধান হাতিয়ার ছিল কিন্তু পাথর বা পাথরের অস্ত্র শস্ত্র। এই পাথর বা মানুষের ব্যবহৃত পাথরের অস্ত্রের ভিত্তিতে প্রাক ঐতিহাসিক যুগকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে যে যুগটা পাবো সেটা হচ্ছে পুরনো পাথরের যুগ বা পুরনো প্রস্তর যুগ। পুরনো পাথরের যুগ বা পুরনো প্রস্তর যুগ বা ওল্ড স্টোন এজ। বোঝা গেছে? পুরনো পাথরের যুগ বা পুরনো প্রস্তর যুগ বা ওল্ড স্টোন এজ। এই যুগের বৈশিষ্ট্য কি ছিল? এই যুগে মানুষ ছিল যাযাবর। এই যুগে মানুষ ছিল যাযাবর, অর্থাৎ মানুষ বনে জঙ্গলে বসবাস করত। মানুষের প্রধান হাতিয়ার কি ছিল? এক টুকরো পাথর, এক টুকরো পাথর, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হাত কুঠার, যেটাকে আমরা বলে থাকি হাত কুঠার। অর্থাৎ এই পাথরের সাহায্যে মানুষ তার সমস্ত রকম কাজ করত। পশু শিকার করত, পশুর মাংস কাটত, আবার কেউ যদি তাকে আক্রমণ করত ওই পাথরের সাহায্যেই সে আবার আক্রমণ চালাতো। তো এই ছিল মানুষের প্রধান হাতিয়ার, এক টুকরো বড় সাইজের পাথর। আর মানুষ কি ছিল? যাযাবর শ্রেণীর। এই সময় মানুষ বনে জঙ্গলে বসবাস করত। আর কি ছিল? মানুষ শিকার করত, পশু শিকার করত, পশু শিকার করত, অর্থাৎ মানুষ চাষবাস করতে কিন্তু জানতো না, পশু শিকার করত। পাশাপাশি এই সময় মানুষ একটা চমৎকার জিনিসের খোঁজ পায়, সেটা হচ্ছে আগুন। আগুন, মানুষ আগুনের খোঁজ পেয়েছিল। কিভাবে পেয়েছিল? বনের দাবানল, বনের দাবানল দেখে মানুষ আগুনের খোঁজ পেয়েছিল। দাবানলটা কি? দাবানল হলো বনে যখন গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন তৈরি হয় তখন সেটাকে দাবানল বলা হয়। তো এই সময় মানুষ বনে দাবানল দেখে আগুনের খোঁজ পেয়েছিল এবং মানুষ পাথর ঠুকে ঠুকে বা চকমুখে ঠুকে ঠুকে আগুন জ্বালাতে শিখেছিল। এবং বনে যখন দাবানল হতো, দাবানলের পর যে পশুর মাংসগুলো পুড়ে যেত, মানুষ সেইগুলো খেয়ে কিন্তু চমৎকার টেস্ট পেয়েছিল। এবং এর পরে পরেই মানুষ কিন্তু প্রথমে কাঁচা মাংস খেত, তারপরে কাঁচা মাংসটাকে আগুনে পুড়িয়ে খাওয়া কিন্তু শিখেছিল। কোন যুগে? পুরনো পাথরের যুগে বা পুরা প্রস্তর যুগে বা ওল্ড স্টোন এজে। এরপরে 2 নম্বরে আমরা দেখব মধ্য প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ। আচ্ছা, এই যুগটাকে আমরা মধ্যপ্রস্তর যুগ বা মিডিয়েভাল
মিডিয়েভাল স্টোন এজ কেন বলছি, কারণ এই যুগে মানুষ একটা চমৎকার জিনিস করে ফেলে। কি করে, আগে যে পাথরগুলো মানুষ ব্যবহার করত সেইগুলোকে একটু কেটে মেঝে একটু সাইজে আনার চেষ্টা করে, বিভিন্ন রকম সাইজে আনার চেষ্টা করে। আর আগে মানুষ যে পাথরটা ব্যবহার করত সেটা কি হতো, আকারে যথেষ্ট বড় হতো। এবার বড় পাথর নিয়ে সব সময় কাজ করা অসুবিধা রয়েছে, তো সেইগুলোকে আরো ধারালো করার চেষ্টা করে এবং আকারে ছোট করার চেষ্টা করে। এটাই ছিল পুরনো প্রস্তর যুগের, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। কি হয়, পাথরের অস্ত্রগুলো আকারে ছোট হয়, পাথরের অস্ত্রগুলো আকারে ছোট হতে থাকে। এবং পাশাপাশি কি হয়, মানুষ এই সময় অন্তিম সংস্কার করত। অন্তিম সংস্কার করত। আগেই তোমাদের বললাম মানুষ আগুনের ব্যবহার শিখে গিয়েছিল পুরনো প্রস্তর যুগে, এবং সেই আগুনের মধ্যে মানুষ দাহ কাজ করত, অর্থাৎ মৃতদেহকে দাহ করা শিখেছিল মধ্য প্রস্তর যুগে। পাশাপাশি মানুষ গুহায় বসবাস করত। মানুষ এই যুগেই গুহায় বসবাস শুরু করে দেয়। কোন যুগে বললাম, মধ্য প্রস্তর যুগে মানুষ গুহায় বসবাস শুরু করে দেয়। মানুষ মধ্য প্রস্তর যুগে যে গুহায় বসবাস করত, ওকে আবার শুরু করছি। দেখো দেখো কি বললাম, মধ্য প্রস্তর যুগে মানুষ গুহায় বসবাস করা শুরু করে দেয়। এবং এর নিদর্শন আমরা কোথায় পাই, এর নিদর্শন পাই ভারতের ভীমবেটকায়। ভারতের ভীমবেটকায় এর নিদর্শন আমরা পাই কোথায়, ভারতের ভীমবেটকায়। এবার ভীমবেটকায় যে গুহাটা আমরা পেয়েছি, সেই গুহাটায় যে মানুষ এই মধ্যপ্রস্তর যুগে মানুষরা বসবাস করত, সেটা কিভাবে বুঝতে পারলাম, কারণ এই ভীমবেটকা গুহাতে মানুষ বিভিন্ন চিত্র এঁকে রেখেছিল। মানুষ যে সমস্ত কাজকর্ম করত সেই সময়, ধরো কোথাও যুদ্ধ করছে, কোথাও পশু শিকার করছে, সেই জিনিসগুলোকে মানুষ বিভিন্ন চিত্রের সাহায্যে তুলে ধরতো। এবং যার নিদর্শন আমরা পাই ভীমবেটকার গুহা চিত্রে। ভীমবেটকা কোথায় রয়েছে, ভীমবেটকা রয়েছে মধ্যপ্রদেশে, ভারতের মধ্যপ্রদেশে। ভারতের মধ্যপ্রদেশের কোন জেলায় রয়েছে, রায়সেন জেলায়। ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রয়েছে ভীমবেটকা। এবং ভীমবেটকাতে আমরা গুহাচিত্র পাই, যে গুহাচিত্রগুলো মধ্যপ্রস্তর যুগের নিদর্শন দিয়ে থাকে। এবার একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হলো এই যে ভীমবেটকা গুহার আমরা নামটা পেলাম, এই ভীমবেটকা গুহা কে আবিষ্কার করেছিল। ভীমবেটকা গুহা আবিষ্কার করে শ্রী বিষ্ণু শ্রীধর। কি বললাম, আবিষ্কারক কে, আবিষ্কার করে শ্রী বিষ্ণু শ্রীধর। ভীমবেটকা গুহা আবিষ্কার করে শ্রী বিষ্ণু শ্রীধর। কত খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে। 1957 খ্রিস্টাব্দে শ্রী বিষ্ণু শ্রীধর মধ্যপ্রদেশের রায়সেন জেলায় ভীমবেটকা গুহাচিত্র আবিষ্কার করে। সেই ভীমবেটকা গুহাচিত্র মধ্যপ্রস্তর যুগের নিদর্শন বহন করে। এবং এই ভীমবেটকা গুহাকেই ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। কত খ্রিস্টাব্দে, 2003 খ্রিস্টাব্দে ইউনেস্কো থেকে ভীমবেটকা গুহাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য স্থান, বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। এবং এই ভীমবেটকা কোথায় রয়েছে, নর্মদা উপত্যকায় রয়েছে, নর্মদা নদীর উপত্যকায়। নদীর নামটা মনে রাখবে, নর্মদা নদীর উপত্যকায় মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রয়েছে ভীমবেটকা গুহাচিত্র, যেটা মধ্যপ্রস্তর যুগের নিদর্শন বহন করে। এবং এই ভীমবেটকা গুহাকেই 2003 সালে ইউনেস্কো থেকে
বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। তো মধ্যপ্রস্তর যুগে মোটামুটি এইটুকুই তোমাদের পড়তে হবে। এবার আমরা আলোচনা করব নব্যপ্রস্তর যুগ। আমি ওপরটা একটু পরিষ্কার করে দিই। এবার আমরা আলোচনা করব নব্যপ্রস্তর যুগ বা নিউ স্টোন এজ। নব্যপ্রস্তর যুগ বা নিউ স্টোন এজ, এইগুলো কিন্তু সব চলছে প্রাক ঐতিহাসিক। প্রাক ঐতিহাসিকেরই শ্রেণীবিভাগ চলছে এগুলো। প্রথমে বললাম কি পুরনো প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, এবং এবার আমরা দেখব নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগে মানুষ কিন্তু আধুনিক রূপ পায় বা আধুনিক মানুষের আমরা খোঁজ পাই নব্যপ্রস্তর যুগে, যেটাকে বলা হয় হোমোসেপিয়েন্স। এই হোমোসেপিয়েন্সের খোঁজ পাওয়া যায় কিন্তু নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কি? নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষি কাজ শুরু করে। নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকাজ শুরু করে। এবার দেখো, একটা কৃষিজ ফসল তৈরি হতে কত সময় লাগে? 3 থেকে 4 মাস। তাই মানুষ যদি যাযাবর থাকতো তাহলে কিন্তু সেই কৃষিজ ফসলটা চাষ করা শিখতো না। সুতরাং নব্যপ্রস্তর যুগে মানুষ স্থায়ী বসবাস শুরু করে। স্থায়ী বসবাস শুরু করে নব্যপ্রস্তর যুগে। কোথায়? নদীর তীরে। নদীর তীরে মানুষ স্থায়ী বসবাস শুরু করে নব্যপ্রস্তর যুগে, এবং এই সময় মানুষ কৃষিকাজ শুরু করে। কৃষিকাজের পাশাপাশি মানুষ পশুপালনও শুরু করে। কৃষিকাজের পাশাপাশি মানুষ পশুপালন শুরু করে, এবং মানুষের পোষা প্রথম প্রাণী কি ছিল? কুকুর। কুকুর। সবার প্রথমে মানুষ কোন প্রাণীকে পোষ মানায়? কুকুরকে। সব শেষে ঘোড়া। ঘোড়াকে। কি বললাম? নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো এই সময় মানুষ কৃষিকাজ শুরু করে এবং পাশাপাশি মানুষ স্থায়ী বসবাস শুরু করে দেয় নদীর তীরে বা নদীর তীরবর্তী অঞ্চলে। এবং নদীর তীরবর্তী অঞ্চলে কি কৃষিকাজেরও সুবিধা রয়েছে, কারণ নদীর তীরের পলি মৃত্তিকায় কৃষিকাজ খুব ভালো হয়। পাশাপাশি জমিতে জলসেচেরও সুবিধা রয়েছে, এবং এই সময় মানুষ পশুপালন শুরু করে। মানুষের প্রথম প্রাণী, পোষা প্রাণী ছিল কুকুর, এবং সবশেষ ঘোড়া। এবং এই যুগে মানুষ কুকুর এবং ঘোড়ার কিন্তু পোষ মানানো শুরু করে দেয়। পাশাপাশি কি করে? এই সময় মানুষ নৌকা বানানো শেখে। মানুষ যেহেতু নদীর তীরে বসবাস করত এবং মানুষ দেখেছিল নদীর তীরবর্তী অঞ্চলে কাঠের গুঁড়িগুলো কিন্তু ভাসছে বা বিভিন্ন কাঠ নদীর জলের উপর ভাসে, তো সেই থেকে মানুষ কাঠ দিয়ে নৌকা বানিয়েছিল। মানুষ চাকা আবিষ্কার করে। এই চাকাই কিন্তু মানুষের ভাগ্য ঘুরিয়ে দেয়। এই নব্যপ্রস্তর যুগে কি হয়? নব্যপ্রস্তর যুগে মানুষ চাকা আবিষ্কার করতে থাকে, এবং মানুষ বিভিন্ন আসবাবপত্র বা বাসনপত্র, এই যুগে মানুষ বিভিন্ন বাসনপত্র তৈরি করা শিখে যায়। এই বাসনগুলো কি কাজে লাগতো? মানুষ কৃষিকাজের ফলে যে শস্য উৎপাদন করত সেই শস্যগুলোকে রাখার জন্য বাসনের প্রয়োজন পড়তো। এবার আমরা জানবো মানুষ যে কৃষিকাজ করতে শুরু করেছিল, ভারতবর্ষে কোথায় প্রথম কৃষিকাজ শুরু করেছিল? দেখো, মানুষ প্রথম যে কৃষিজ ফসলটা চাষ করেছিল সেটা ছিল কিন্তু মানুষ যে প্রথম কৃষিজ ফসল চাষ করেছিল সেটা ছিল যব। যব এবং গম। মানুষ প্রথম যব এবং গম চাষ শুরু করে। এবং কোথায় করেছিল? মানুষ প্রথম কৃষিকাজ করেছিল মেহেরগড়। মেহেরগড়ে মানুষ প্রথম গম এবং যব চাষ করেছিল। মেহেরগড় বর্তমানে কোথায়? পাকিস্তানে। পাকিস্তানের সুলেমান পর্বতের পাদদেশে বা সুলেমান উপত্যকা অঞ্চল, সুলেমান পর্বতের উপত্যকা অঞ্চলে মেহেরগড় অবস্থিত, যেখানে মানুষ প্রথম যব এবং গম চাষ শুরু করেছিল। ভারতবর্ষে প্রথম কৃষিকাজ, ভারতে প্রথম কৃষিকাজ করেছিল। ভারতে প্রথম মেহেরগড় উপত্যকায় মানুষ গম এবং যব চাষ করেছিল, বা ভারতবর্ষে প্রথম মানুষ কৃষিকাজ করেছিল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ধান।
তাহলে মানুষ ধান কোথায় চাষ করেছিল ভারতে প্রথম? মানুষ ভারতে প্রথম ধান চাষ করেছিল কন্ডি হবাতে। কন্ডি হবা, কন্ডি হবা, এটা অনেক পরে, জব এবং গম চাষের অনেক পরে মানুষ ধান চাষ করেছিল কন্ডি হবাতে, যেটা হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ বা এলাহাবাদও বলতে পারো, উত্তরপ্রদেশ। এখানে মানুষ প্রথম ধান চাষ করেছিল। তো এই ছিল নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ কেন বলছি? কারণ এই যুগে মানুষ তামা আবিষ্কার করেছিল। মানুষ তামা আবিষ্কার করেছিল এবং তামাই ছিল মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। প্রথম ধাতু কি বললাম? আগে মানুষ পাথরের ব্যবহার করত, এবং তাম্রপ্রস্তর যুগ কেন বলছি? কারণ এই যুগে মানুষ পাথরের পাশাপাশি তামা আবিষ্কার করে এবং তামাই ছিল মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। এবং এই তাম্রপ্রস্তর যুগের সম্পর্ক বা তাম্রপ্রস্তর যুগ থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ, যে যুগে মানুষ কি করত? যে যুগে মানুষ লিখতে পারত। প্রায় ঐতিহাসিক যুগে মানুষ লিখতে পারত, কিন্তু সেই লিখিত উপাদানগুলো বর্তমানে ঐতিহাসিকরা পাঠ করতে পারেনি বা এখনো উদ্ধার করতে পারেনি। প্রায় ঐতিহাসিক যুগে ভারতে একটা বড় সভ্যতা গড়ে ওঠে, যেটাকে আমরা বলি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা বা হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এটাকে কোন যুগের সভ্যতা? এটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। অর্থাৎ মানুষ সিন্ধু সভ্যতার যুগে তামার পাশাপাশি ব্রোঞ্জ ধাতু তৈরি করতে শিখে যায়। তামা এবং টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্জ তৈরি করে। তামা এবং টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্জ তৈরি করা শিখে যায় সিন্ধু সভ্যতার যুগে, এবং এটাই ছিল ভারতের সব থেকে বৃহত্তম সভ্যতা, এবং এটা প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা। অর্থাৎ এই সময় মানুষ লিখতে পারত, কিন্তু সেই লিখিত উপাদানগুলো বর্তমানে ঐতিহাসিকরা পাঠ করতে পারে না। তো আজকে এইটুকুই তোমাদের ক্লাস থাকলো। নেক্সট দিন ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা পড়া শুরু করে দেব। যেটুকু পড়ালাম আশা করি বুঝতে পেরেছো। আর যারা নোট করেছো খুব ভালো, নোট করা খুব ভালো, সেই নোট খাতাটা তোমাদের কাছে থেকে যাবে, পরবর্তীকালে সেগুলো তোমরা পড়তে পারবে, যেটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো তাহলে আজকের মতো আসি, ক্লাসটা ওখানে শেষ করি। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা।